শ্বশুরবাড়ি জিন্দাবাদ, যেটা যেই নামটার সাথে আমার জীবনের অনেকটা অংশ জড়িয়ে আছে, এই ছবির মাধ্যমেই আমি আত্মপ্রকাশ করি আমাদের এই ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এটা ব্যাক ইন 2001-এ। তো সে সময় অনেক ছোটো ছিলাম। তারপরে ছবিটা বানানোর পরে ছবিটা খুব ভালোভাবে মানুষ নেয় এবং ব্যবসা সফল হয়। তো ওই ছবির পরবর্তীতে আরও কয়েকটা ছবি বানিয়েছি। আবার হঠাৎ করে মনে হলো যে হয়তো দর্শকরা এই অ্যাঙ্গেলের ছবি পাচ্ছে না, অর্থাৎ কমেডি কাইন্ড অফ সিনেমা পাচ্ছে না। তো ভাবলাম যে এবার একটা কমেডি সিনেমা করি। তো প্রস্তাবটা গেল RTVর কাছে, বেঙ্গল মাল্টিমিডিয়ার কাছে। তারা প্রস্তাবটা একেবারেই সাদরে গ্রহণ করলো। তো গল্পের যে ধারাটা বা যেই ধাঁচটা নিয়ে আমরা ভাবছিলাম, তো তখন আমাদের কাছে মনে হলো যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই নামটা আরেকবার আসতে পারে। তো যেহেতু শ্বশুরবাড়ি জিন্দাবাদ একবার হয়ে গেছে, তো সেই জায়গায় আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 জুড়ে দিলাম। কিন্তু এটা আসলে ওইভাবে যদি চিন্তা করি, এটা শ্বশুরবাড়ি জিন্দাবাদের কোনো সিকুয়েল সিনেমা না, নামটা একই, কিন্তু গল্পের কাহিনী একেবারেই ভিন্ন। ওটাতে যেরকম ছিল যে জামাইয়ের সাথে মেয়ে জামাইয়ের সাথে শাশুড়ির একটা কলহ পুরো ছবি জুড়ে, আর এখানে যেটা দেখাচ্ছি আমরা হবু জামাইয়ের সাথে হবু শ্বশুরের একটা দ্বন্দ্ব, কলহ, এবং এটা ধরে এই ছবি এগিয়ে যায়। এবং এটা আউট অ্যান্ড আউট একটা কমেডি ফিল্ম। মানে এখানে আমরা কমেডিটাকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছি যে আমাদের ছবির যে সাধারণত বাংলা সিনেমায় যেরকম হয় যে ক্লাইম্যাক্স হয়, যে কোনো ছবিতেই ক্লাইম্যাক্স হয়, এবং ক্লাইম্যাক্সে দেখা যায় যে ভিলেনের আড্ডা থাকে, ডেন থাকে, ওখানে মারামারি হয়, এই হয় সেই হয়, রক্তারক্তি হয়, পুলিশ আসে, গুলি ছোড়া হয়। তো এই ছবিটাই মনে হয় সম্ভবত এমন একটা ছবি হতে যাচ্ছে যেখানে ক্লাইম্যাক্সটাও একেবারেই কমেডি স্টাইলে, মানে পুরো ছবির ক্লাইম্যাক্স হবে কিন্তু ক্লাইম্যাক্সটার মধ্যেও ফুল অফ ফান অ্যান্ড ফুল অফ কমেডি। তো এই নামটা যদি আমি আবার ব্যবসায়িক কারণে আরেকবার খাটাই, তাহলে ব্যাপারটা মন্দ হয় না। ব্যবসায়িক কারণেই আসলে এই নামটা নামকরণ, এবং পাশাপাশি গল্পটাও এমনভাবে দাঁড়িয়েছে যে এই নামটা খুব ভালো যায়। দুইজনকে একসাথে করার গল্পের কারণে দুজনকে নাকি দুজনে কোনো না কোনো অভিনেতারই বাপিও সময়ের আলোচিত, সেটা কোন অর্থে মানে তাদেরকে দুজনকে একসাথে? এখানে আসলে এটাও বললাম না যে আমি যা বলি সত্য কথা বলি এবং অকপটে বলি, এটারও ক্ষেত্রেও একটা ব্যাপার বাণিজ্য আছে। বাণিজ্যটা হচ্ছে এরকম যে একটা মিথ্যা হলেও একটা, আর রিউমার যে কথাটা বলি আমরা, রিউমারটা আসলে মিথ্যেকেই রিউমার বলা হয়। তো সেই জায়গার থেকে একটা রিউমার দাঁড়িয়েছে, তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে। তো এটাও একটা চোখে পড়ার মতো একটা বিষয় আমার আসলো যে আচ্ছা, কখনো তো ভাবিনি যে বাপ্পি আর অপু বিশ্বাস একসাথে হতে পারে। তো এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে বাপ্পি অপু বিশ্বাস কখনো একসাথে কাজ করেনি, তারা আলাদা আলাদা করে কাজ করেছে সবসময়। তো ওয়াই নট, এটাও একটা চমক হিসেবেই থাকলো। এটা একটা চ্যালেঞ্জের মতো। আসলে অনেকে বলেছেন যে বাপ্পি এবং অপু বিশ্বাসকে একসাথে কাজ করতে দেখলে পর্দায় ওটা হয়তো মানাবে না, তো হয়তো বা নাও মানাতে পারে, বাট আমার কাছে আমার বিশ্বাস যে পর্দায় পড়লে তাদের রসায়ন খুব একটা খারাপও লাগবে না মানুষের। আপনি অনেক ইন্টারভিউতে বলেছে যে অপু, দিদি, ভাবি, এই বিষয়গুলো কি শ্রোতাদের কাছে একটু ইয়া হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি আসলে ওর কিছু ওই যে বললাম রিউমারের জন্য ও ওই জায়গাটার থেকে হয়তোবা পজিটিভিটিটা প্রমাণ করার জন্য একটু বেশি মাত্রায় অপুর সাথে দিদি ভাবি জুড়ে দিচ্ছে। তো এক অর্থে অবশ্যই তো ভাবি, ও যদি তার ভাইকে ভাই মানে, তাহলে ভাবিকে তো, তার ভাইয়ের বউকে তো ভাবি বলতেই হবে, কিন্তু সেটা আলাদা বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় যে এখন যেহেতু একটা জুটির জায়গায় চলে আসছে, কারণ আমার ছবির আগে বা পরে আরও অনেকেই হয়তো ভেবেছেন, ভাবছেন, আমি শুনতে পেয়েছি যে তারা আরও 2-3টা ছবি একসাথে জুটিবদ্ধ হয়ে হয়তোবা করবে। তো সেই ক্ষেত্রে এই ভাবি প্রথাটা বা এই ভাবি বলা প্রথাটা ক্যামেরার সামনে বা যে কোনো ইন্টারভিউয়ে যতটুকু কম বলা যায়, আমার মনে হয় এই জুটির জন্য মঙ্গল হবে। না, এই ছবিটা আমি যখন শুরু করেছি, আজকেই আমার প্রথম দিন, এবং তার আগে যখন আমরা স্ক্রিপ্টের কাজ করছি, আমার প্রথমেই আমি যেটা ভেবে শুরু করেছি যে আমার এই ছবিটাই একটি সুপার ফ্লপ ছবি হবে। কারণ
এই কারণে ভাবনাটা যে বাংলাদেশের বর্তমান সময়ের সব বড় বড় মেকারদেরও নির্মিত বা সুনির্মিত চলচ্চিত্র ব্যবসায়িকভাবে সম্পূর্ণ ধরাশায়ী। আমার ছবি যেটা লাস্ট রিলিজ হয়েছে সেটা সুনির্মিত হলেও সেটার বিভিন্ন লুপহোলস ছিল, সেটা হয়তো খুব একটা ভালো ছবি আসলেই হয়নি, এই জন্য হয়তো ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেগুলো ভালোভাবে নির্মিত হয়েছে এবং বড় বড় বাজেটে নির্মিত হয়েছে এবং ভালো, আমার থেকে অনেক বড় বড় নির্মাতাদের নির্মিত ছবি সেগুলো ছিল, গত বছরেরই গল্প, সেগুলো কোনোটাই চলেনি। তো আমার কাছে মনে হয় কি যে এইভাবে যদি ভেবে শুরু করা যায় লাইফটা ইজি হবে। যদি কোনো জিরো এক্সপেকটেশন যেটাকে আমরা বলি, আমার এক্সপেকটেশন হচ্ছে জিরো। এখন যদি কিছু পাই, যদি উপরওয়ালা কিছু দেয়, ভালো কথা। আচ্ছা, অনেকে বলে যে আপনি কপি ছবি বানান। তো আপনার ছবিটা কিন্তু দেওয়ার জন্য একটা মৌলিক ছবি ছিল। এই ছবিটা কি আপনার কোনো আপনি কি মৌলিক ছবি? না, মৌলিক ছবি না। প্রথমত আমি একটা জিনিস বলি, আমি ওটাও বলছি ওই একই কথা, আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই, আপত্তি নেই, যেটা সত্য সেটা সত্য, আমি কপি ছবি বানাই। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমি যদি নাম বললে গৃহযুদ্ধ লেগে যাবে, বাংলাদেশের প্রায় সব মেকাররাই তাদের প্রায় সব ছবি হুবহু কপি করেন। তো সেই জায়গার থেকে আমি আমার ছবি কপি করি, বাট নিজস্ব স্টাইলে করি, যেটা হয়তো আমি ডিফার করব যে হ্যাঁ আমি কপি ছবি করি, বাট আমি হুবহু কপি করি না। আমার মধ্যে হয়তো একটা বাঙালিয়ানা আমার মাথায় আসে যে এটা তো বাংলাদেশের জন্য ছবি, এটা কোনো তামিলের গল্প নিলেও বা তেলেগুর গল্প নিলেও বা একটা রাশিয়ান বা একটা কোরিয়ান এই ধরনের ছবি তো আজকাল হচ্ছে। তো সেই সব ছবি নিলেও ওরা তো ওদের ব্যাকগ্রাউন্ডে বা ওদের সামাজিকতাকে ভেবে ছবি বানায়, তো ওদের সামাজিকতা তো আর আমাদের সামাজিকতা এক নয়। তো আমি ওই সামাজিকতাটাকে মেলানোর চেষ্টা করি, বাট হ্যাঁ কপি আমিও করি, আমি অস্বীকার করব না, বাট আমি হুবহু করি না। এই ছবিতে আপাতত আমরা যাদেরকে মনোনীত করেছি বা যারা আমাদের সাথে কাজ করছেন তাদের মধ্যে বাপ্পির কথা তো বলেছি, বাপ্পি, তারপর অপু বিশ্বাস, এই দুজনের কথা বলা হয়েছে। এছাড়া আমরা আমার খুব ফেভারিট একজন আর্টিস্ট আছে কাবিলা, উনি কাবিলা আঙ্কেল আর কি। তো উনি তো অনেক দিন মাঝখানে কাজ করেননি, ওনার থ্রোটে একটু প্রবলেম হয়েছিল, স্বর মানে কণ্ঠনালীতে সমস্যা ছিল। তো অনেক দিন পরে উনি কাজ করছেন, প্রায় উনিই স্বীকার করলেন, কিছুদিন আগেও বললেন আমাকে যে প্রায় 1-1.5 বছর পরে উনি কাজ করছেন কোনো ছবিতে। কাবিলা সাহেব আছেন, শাহিন খান নামে আরেকজন প্রতিশ্রুতিশীল কমেডিয়ান, অনেক বছর ধরে কাজ করেছেন, উনিও আমার খুব পছন্দের একজন আর্টিস্ট এবং পছন্দের মানুষ, উনি আছেন। হাসমত জুনিয়র যিনি আছেন উনিও আছেন, এবং আমরা আরও বেশ কিছু কমেডিয়ানকে যুক্ত করতে যাচ্ছি ছবিতে, কারণ পুরো ছবিটা যেহেতু কমেডি ছবি। আর যেহেতু শ্বশুর আর জামাইয়ের দ্বন্দ্বের কথা একটু আগে বলেছি, তো সেই ক্ষেত্রে আমরা এখনও ফাইনাল যদিও করিনি, ওই শ্বশুরের রোলে বাংলাদেশের একজন অত্যন্ত শক্তিমান অভিনেতাকে আমরা নেয়ার চেষ্টা করছি, তার সাথে প্রাথমিক কথাবার্তা হয়েছে, 2-1 দিনের মধ্যেই ফাইনাল হয়ে যাবে। আচ্ছা, আপনার প্রত্যেকটা ছবিতে তো গান খুব প্রাণ হিসেবে থাকে এবং কোনো না কোনো গান আপনার হিট হয়ে যায়। এই ছবিটা কি কিরকম টাইপের গান কারা করতেছে? আচ্ছা, গান কি রেকর্ড হয়েছে? এখন গানের বিষয়টা কি, গানের প্রতি আমি ছোটবেলা থেকেই দুর্বল, পারিবারিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, এবং গানটাকে আমি একটা সময় আমি গাইতামও। তো গাইতে, শুনতে, বুঝতে ভালোবাসি এবং আমি গানটা ভালো বুঝি। অন্য যে কোনো ফিল্ম ডিরেক্টরের থেকে আমার দাবি হচ্ছে এই একটি জায়গায়, হয়তো 2টি জায়গায়, ইনফ্যাক্ট কমেডিটা আমি দাবি করি যে আমি ভালো বুঝি, আর গানটা আমি খুব ভালো বুঝি। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমার সব ছবিরই গানগুলো কম বেশি সমাদৃত হয়। যেই সমস্ত ছবিগুলো আমার চলেছে, ভালো চলেছে, সেই সব ছবির গানও যেরকম সমাদৃত হয়েছে। আমার তো সব ছবি চলেনি, 2-1টা ফ্লপও হয়েছে, ওই একাধিক ফ্লপ ছবির গানগুলোও কিন্তু হিট। এই ছবিরও যে গানগুলোকে আমরা নির্বাচন করেছি বা তৈরি করেছি, এই গানগুলো একটার থেকে আরেকটা গানের একটু ডিফারেন্স রাখার জন্য আমরা একাধিক মিউজিক ডিরেক্টরকে নিয়ে কাজ করেছি। আমাদের এই ছবিতে যেমন টিপিক্যাল বাংলা সিনেমার গান হিসেবে আমরা ইমন সাহাকে রেখেছি, ইমন সাহা চমৎকার একটা গান করেছেন। ইনফ্যাক্ট এরপরে আমরা শ্রীপ্রীতম নামে কলকাতার একজন মিউজিক ডিরেক্টর আছেন, তার একটি গান রয়েছে, যে গানটা গেয়েছেন উপমহাদেশের সর্বকালের অন্যতম সেরা প্লেব্যাক সিঙ্গার কুমার শানু, এবং কুমার শানুজিও বহু বছর পরে বাংলাদেশি সিনেমায় গান গেলেন। আরেকটা গান যেটা আমি এখন বলছি না, ওটি একটি রিমেক গান, কারণ আজকাল রিমেকের যুগ, মানে একটি পুরনো খুব বিখ্যাত অন্যের একটা
চলচ্চিত্রের একটি গান, অন্যর দ্বারা নির্মিত, এবং সেটা আমাদের দেশের একটি চলচ্চিত্রের গান এবং খুবই বিখ্যাত গান। ওই গানের আমরা কপিরাইট নিচ্ছি এবং এনওসি নিচ্ছি যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। ওই গানটা নতুন করে করা হচ্ছে। আর আরেকটি গান এই ছবির, যেটা টাইটেল সং, সেটা এখনও নির্মিত হয়নি। সেটার নির্মাণ কাজ, মানে গানটার নির্মাণ কাজ কিছুদিনের মধ্যে আমরা সম্পূর্ণ করব। ছবিতে 4টা গান আছে, 4 রকমের গান। আরটিভি তো মানে ফার্স্ট টাইম আমার ছবি প্রদর্শন আছে। এর আপনার বাংলাদেশের প্রডিউসাররা ডিরেক্টরদের খুব স্বাধীনতা দেয় না বাজারে। তো আরটিভি বেঙ্গল মাধ্যমে আপনাকে কি সেরকম কোনো স্বাধীনতা দিয়েছে বাজারে? দেখুন, আমার যেটা মনে হয় যে যখন তারা একটা ভালো ছবি নির্মাণের জন্য পৃষ্ঠপোষকতা এগিয়ে এসছে, একটা ভালো ছবির পৃষ্ঠপোষক আজকাল পাওয়াই যায় না। সেই ক্ষেত্রে আরটিভির মতো এরকম একটা বড় প্রোডাকশন হাউস বা একটা বড় নির্মাণ প্রতিষ্ঠান যখন এগিয়ে এসছে, তো তখন আমাকেও যেরকম সাদরে তারা গ্রহণ করেছে, তাদেরও কিছু বাজেট কনস্ট্রেন্টস আছে। এমন যে নেই তা না যে অনেক ল্যাভিশলি আমরা কাজ করছি, কারণ খুব বেশি ল্যাভিশ কাজ করে আমাদের লোকাল প্রোডাকশনে খুব একটা ভ্যালু থাকে না। কারণ আমাদের যেহেতু মার্কেট ছোট হয়ে গেছে, এই মার্কেটটাকে বড় করতে হবে। যখন আমরা মার্কেটটা বড় করব, তখন যারাই এখন কাজ করছেন বা যারা এখন লগ্নি করছেন, তারাই হয়তো আবার বড় করে কাজ করবেন। তবে হ্যাঁ, এটা একটা পরীক্ষামূলক ব্যাপার। আমরা আরটিভির সাথে আমি কাজ করছি, আরটিভি আমাকে দেখছে, আমিও একটু আরটিভিকে দেখছি। হয়তোবা পরবর্তীতে আরেকটা ছবির ব্যাপারে তাদের সাথে অলরেডি একটা কথা হয়ে গেছে আমার, এবং পরের ছবিতে আমি বলেছি যে এই ছবিতে যতটুকুন বাজেট আপনারা দিয়েছেন সেটা একটা ছবি নির্মাণের জন্য মোটামুটি ভালো। তো এর পরের যেটা বাজেট দেবেন সেটা যেন বেশ ভালো আমি বলতে পারি। তো মোটামুটি ভালো মানেরই একটি চলচ্চিত্র বানানোর জন্য যতটুকু বাজেট দেওয়া উচিত, আরটিভি আমাকে সেই সম্মানটুকু দিচ্ছেন। দর্শক শ্রোতা যারা আছেন, তারা সারা জীবন যে কোনো কারণে হোক আমাকে ভালোবেসেছেন এবং ভালোবেসেই যাচ্ছেন, এবং আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি। দীর্ঘ 17 বছর ধরে আপনাদেরকে আমিও সার্ভ করছি। ভালো কিছু দেওয়ার সবসময় চেষ্টা থাকে, কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। তবে চেষ্টা ছিল, আছে, চেষ্টা থাকবে। আপনারা, আমি যেমন আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো, আপনারাও আমাদের সাথে সবাই থাকবেন। একটা ভালো কিছু উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।